স্যার, অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে মাত্র ৩ মাস সরকার ক্ষমতায়, আর ১.৫ মাস উনি সময় পেয়েছেন একটা বাজেট তৈরির জন্য। এটা তার জন্য আসলেই একটা চ্যালেঞ্জিং জায়গা। আপনি কি মনে করেন যে এটা বলে আসলে তিনি কি খানিকটা দায় এড়াতে চাইছেন, বা এই কঠিন কাজটা কতটা সম্ভব হবে সেরকম কিছু বলতে চেয়েছেন? না, আমার মনে হয় আমরা বেনিফিট অফ দি ডাউট ওনাকে দিই। আসলে টেকনিক্যাল অর্থে ওটা সত্য কথা, ১.৫ মাসের মতো সময় পেয়েছেন। বাট ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর তো প্লাস ওনাদের ইলেকশন ম্যানিফেস্টো দেওয়া আছে আরও আগে থেকে। সো সেই অর্থে ওনারা প্রস্তুতির সময় অনেক পেয়েছেন। এমন না যে হয়তো উনি পাননি, কিন্তু ওনাদের ব্যাকগ্রাউন্ড টিম তাদের কাজ করার কিন্তু প্রস্তুতি। সো সময়টা ওইভাবে আই থিঙ্ক বিবেচ্য বিষয় অত বেশি নয়। কারণ এখানে আমাদের দেশে যেটা বললাম, প্রেক্ষিতটা হচ্ছে ওনারা একটা লম্বা সময় পেয়েছেন। সো দায় এড়ানোর ইয়ে নয়, উনি যেটা বলেছেন সেটা টেকনিক্যালি এক অর্থে সত্য কথা। কিন্তু আমি নিহাদের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি, যে এই যে ইজ অফ ডুইং বিজনেস, এই যেটা বললে আমাদের, এবং আপনি বললেন যে বাজেটকে আইন শৃঙ্খলাকে কীভাবে অ্যাড্রেস করবে, কিন্তু আপনি কিন্তু শুরু করেছিলেন প্রথম বক্তব্য যে বাজেটটা কিন্তু শুধু একটা অ্যাকাউন্টেন্টের বিষয় নয়। তাহলে তো শুধু আমরা ওই পার্টটাই দেখতাম, বরাদ্দ কোথায় কী আছে, যোগ বিয়োগ করে আমরা মিলছে কিনা। বাজেটে কিন্তু একটা দর্শন আছে, এবং এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হবে সেটা কি দর্শন তারা আমাদের দেখাচ্ছেন। কোন শুধু অর্থনৈতিক দর্শন নয়, রাজনৈতিক অর্থনৈতিক দর্শনটাও দেখাতে হবে। এই যে আমাদের একটা অতি প্রবণতা আছে, এই যে আপনার এই যে যেটা বললেন না উনি, যে শেয়ার হোল্ডারদের প্রত্যেকের মানে আমাদের এই যে কাগজের বোঝা বাড়াবার অনিয়ন্ত্রিত একটা আকাঙ্ক্ষা আছে আমাদের সংস্থাগুলোর মধ্যে। ১ কপি দিতে হবে না, এটা ৫ কপি দিতে হবে। কি ৫ কপি দিয়ে কি করে কোথায় যায় সেটা আমরা জানি না। লাইসেন্সিং প্রতি বছর নবায়ন করতে হবে। এই যে অ্যানুয়াল রিনিউয়াল অফ লাইসেন্সেস, আমি তো শুনি অনেক ব্যবসায় প্রতিষ্ঠান ইত্যাদি। সো এইখানে আপনার এই যে অর্থনৈতিক যে দর্শনটা কিন্তু শুধুমাত্র কোন খাতে কী দিচ্ছে তা নয়। আমি যারা অর্থনীতি চালাবেন, সেটা নিহাতদের মতো বড় মাপের অ্যাক্টররা, অথবা সেই কলিমুল্লা ছোট মাপের এসএমই বা তারও নিচের অ্যাক্টররা, এরাই কিন্তু অর্থনীতি চালাবে। মূল কাজ হবে বাজেটের এবং সরকারের। এনাদের পাশে আমরা সঠিকভাবে দাঁড়াতে পারছি কিনা। অর্থমন্ত্রী একটা কথা বরাবরই বলে আসছেন যে উনি এবার স্বাস্থ্য এবং শিক্ষায়, যেটা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় দুটো খাত, বরাদ্দটা যে কোনো সময়ের চেয়ে বাড়াবেন। আমরা এর আগে বড় বড় বরাদ্দ দেখেছি, কিন্তু বাস্তবায়নের জায়গায় সবসময় এটা হোঁচট খেয়েছে। এখনও কি আমরা শুধু বড় বরাদ্দ দেখেই সন্তুষ্ট থাকবো, নাকি আপনি এমন কোনো রূপরেখা তার মধ্যে দেখতে পান যেটা তিনি বাস্তবায়নে সরাসরি কাজ করতে পারবেন? না, আমি তো মানে এটা আমরা যারা চাই, আমাদেরও চাওয়ার একটা দুর্বলতা আছে। আমরা বাজেট বরাদ্দ শিক্ষা স্বাস্থ্যে বাড়াবে, এবং আমরা তো এটা দেখলাম স্বাস্থ্যে সম্ভবত দ্বিগুণ করবে। এমন একটা বাস্তবতায় যে বর্তমান বরাদ্দ ব্যবহার করতে পারছে না, এবং স্বাস্থ্য হচ্ছে ওই মন্ত্রণালয়ের একটা, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইউটিলাইজেশন ক্যাপাসিটি। তার মানে হচ্ছে যে কি, তার মানে হচ্ছে বরাদ্দ বাড়ানো একমাত্র বিষয় নয়। এখানে কিন্তু একদিকে আমরা বলছি যে করছে না, আপনার বরাদ্দ কম, বাস্তবায়ন সম্ভাবনা নয়। আবার অন্যদিকে অনেকগুলো চিহ্নিত জায়গা আছে, কালকেই যদি পয়সা দেওয়া হয়, কালকেই কিন্তু একটা ভালো ফলাফল আসবে। আমি একটা উদাহরণ দিই, যেমন প্রাথমিক স্বাস্থ্য খাতটা দুর্বল হয়ে কেন আছে? কারণ 40% ভ্যাকেন্সি আছে প্রাইমারি এই যে স্বাস্থ্যের, এই যে ইউনিয়ন হেলথ কমিউনিটি ক্লিনিক, একটা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন সাব সেন্টার, এইগুলো হচ্ছে যে স্তম্ভ। এগুলোতে 40% ভ্যাকেন্সি আছে। কালকে যদি আপনি অর্থায়নটা করে দেন যে এই 40% ভ্যাকেন্সি শুধু পূরণ করলাম, কালকেই কিন্তু প্রাথমিক স্বাস্থ্য একটা বেগ পাবে অ্যাকচুয়ালি। এই ধরনের আরও অনেক আছে। আমরা যেমন এই যে প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম আছে, এখানে দেখি যে আপনার সেই 2004-এ বিএনপির আমলে প্রথম এটা চালু হয়েছিল, যে ভাতাটা যে অ্যামাউন্ট
এত মূল্যস্ফীতি এত বছর পরে সেখানেই সেটা রয়ে গেছে। এখানে যদি আপনি একটু বাড়িয়ে দেন, তো আমি বলছি যে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো অবশ্যই জরুরি। কিন্তু আমি যেটা অনুরোধ করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আমরা কিন্তু একটু নিবিড় বরাদ্দের বিন্যাসটা বিশ্লেষণ করা দরকার। বরাদ্দ হচ্ছে একটা মোটা দাগের কথা, আপনি ফিগার ইউজ করছেন 9 লাখ কোটি ইত্যাদি ইত্যাদি। বরাদ্দের বিন্যাসটা কি, খাতের মধ্যে কোনটাকে দেয়া হচ্ছে? আমি একটা সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদের উঁচু বরাদ্দের ধারাবাহিকভাবে আমরা দেখেছি, এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতেও আমাদের প্রবণতা থাকে অবকাঠামো খাতকে, অবকাঠামোটাকেই বরাদ্দের সবচেয়ে বড় পার্টটা নিতে। সেদিনও শুনলাম 101টা উপজেলা হেলথ কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে। মূল সমস্যা হয়ে গেছে সমন্বিত চিন্তার অভাব। আমরা ওই হয়তো বিল্ডিং আরো 3টা হবে, সেবা কিন্তু যে পর্যায়ে আছে আগের জায়গায় সেভাবে থাকবে। থাকবে। সো এই যে আমরা সমন্বিত, এই যে মানে স্বাস্থ্য এবং শিক্ষা কি, এই মন্ত্রণালয়গুলোকে এখন বলা কি উচিত যে স্বাস্থ্য অবকাঠামো মন্ত্রণালয়, শিক্ষা অবকাঠামো মন্ত্রণালয়? কারণ এখান থেকে তো সেবা যেটা আসার কথা সেটাই আসছে না। সো আমি যেটা বলবো যে আবারও ওই পার্টটা আমি দেখতে চাই, কারণ বাজেটের 2টা পার্ট থাকে, একটা অর্থনৈতিক পার্ট হচ্ছে বরাদ্দ, আর একটা সাহিত্য পার্ট থাকে। সাহিত্য হচ্ছে দর্শন। অন্তর্নিহিত দর্শন যেটা থাকে, দর্শনের মধ্যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একটা আনতে পারছেন কিনা আমাদেরকে, একটা উনি যেটা বললেন ফিল গুড ফ্যাক্টর। ফিল গুড আমি পাবো যদি বুঝি যে না, আমরা সম্পূর্ণ সহানুভূতি দিতে চাই, কঠিন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব নিয়েছেন, সময় নেই, কিন্তু বাস্তবতাটা সঠিক অনুধাবন করেছেন কিনা, এবং যেই কৌশলী চিন্তা ওনারা উচ্চারণ করছেন সেগুলো আমাদের মধ্যে একটা ঢেউ তুলতে পারছে কিনা। রাইট।